প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের নবম শ্রেণীর আজকে আমরা এক্সপিরিয়েন্স 4-এর 4.1.1, 4.2.1, 4.2.2, 4.3.1, 4.3.2 এর উত্তরগুলো দেখব। আমাদের এই এক্সপিরিয়েন্সের নাম হচ্ছে টোন ইন স্টেটমেন্টস, অর্থাৎ কথার স্বরভঙ্গি। একটা কথা যে বলা হবে, এই কথা কথা শুনে বোঝা যাবে যে তিনি কি খুব মজায় আছেন, আনন্দে আছেন, নাকি খুব দুঃখ কষ্টে আছেন, নাকি খোঁচা দিয়ে কথা বলেছেন। এটাই হচ্ছে টোনসিল স্টেটমেন্ট। টোনসিল স্টেটমেন্ট হচ্ছে কথার একটা মধ্যে টোন থাকবে, প্রত্যেক কথার মধ্যে একটা টোন থাকে। 4.1.1-এ আমরা দেখি এখানে কি করতে বলেছে আমাদেরকে। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড চুজ ওয়ান আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস দ্যাট ম্যাচ ইউর ফিলিংস অর ইমোশনস। নিম্নলিখিত বিবৃতিগুলো করুন এবং আপনার অনুভূতি বা আবেগের সঙ্গে মেলে এমন বিকল্পগুলোর মধ্যে থেকে একটি উত্তর বেছে নিন। দেন এক্সপ্লেন হোয়াই ইউ থিঙ্ক সো। তারপর ব্যাখ্যা করুন কেন আপনার এমনটা মনে হচ্ছে বা আপনি কেন এমন মনে করেন। ফাইনালি শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস। পরিশেষে আপনার প্রতিক্রিয়াগুলো ক্লাসের সঙ্গে ভাগ করুন। এর নাম্বার হচ্ছে হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক স্যাড। কেন গণিতের বইটি খুব দুঃখী মনে হয়। গণিতের বইটিকে কেন খুব দুঃখী মনে হয়, কে বলতে পারো? গণিতের বইটিকে কেন দুঃখী মনে হয়? কারণ গণিতের বইতে অনেক সমস্যা আছে, বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস। তো অর্থাৎ হচ্ছে গণিতের বইতে সবই সমস্যা, তাই না? তোমাকে এগুলো সমাধান করতে হয়। গণিতের বইয়ের ভিতরে অনেক সমস্যা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারেই সমস্যা সমস্যা সমস্যা। এগুলো এই জন্য বেশি সমস্যা দেখি অঙ্কের বইটা নাকি অনেক দুঃখী। তো এই ডু দিস সেন্টেন্সেস মেক ইউ স্যাড, হ্যাপি, এক্সাইটেড অর হিউমেরাস। এই বাক্যগুলি কি তোমাকে দুঃখিত, সুখী, উত্তেজিত বা হাসায়? তোমার কেন এমন মনে হয়? তো আমরা বলতে পারি দ্য সেন্টেন্সেস মেক মি হিউমেরাস। বাক্যগুলি আমাকে হাস্যরসাত্মক করে তোলে। আসলে এটা দুঃখী অর্থে এখানে বলা হয়নি, এখানে এটা হাস্যরসাত্মক করে বলা হয়েছে। আর্থ ইজ মেইনলি কভার্ড বাই ওয়াটার, অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেট সারফেস ইজ ওশান। পৃথিবী মূলত জল দ্বারা আবৃত। এই গ্রহের পৃষ্ঠের প্রায় 70% হচ্ছে সমুদ্র। ডু দ্য স্টেটমেন্ট মেক ইউ স্যাড, হ্যাপি, কিউরিয়াস, হিউমারাস অর গিভ ইউ ইনফরমেশন। বিবৃতিগুলো কি তোমাকে দুঃখিত করে, সুখী করে, কৌতূহলী করে, না হাস্যকর করে তোলে বা তথ্য দেয়? কোনটা? হোয়াই ডু ইউ থিঙ্ক সো। তোমার কেন এমন মনে হচ্ছে? দ্য সেন্টেন্স গিভস মি কিউরিয়াসিটি। বাক্যটি আমাকে কৌতূহলী করে। কেন কৌতূহলী করে? যেহেতু পৃথিবী সম্পর্কে বলেছে, আমার আরও জানতে আগ্রহ হচ্ছে। এখানে আমি বলতে পারি এটা আমাকে খুব কিউরিয়াসিটি দেয়। ঠিক আছে, আমার নতুন প্রথমবারের মধ্যে কেউ যখন জানবে যে পৃথিবীর টোটাল যতটুকু জায়গা আছে তার 70% হচ্ছে পানি বা মহাসাগর, সাগর দ্বারা আবৃত, এটা জানার জন্য তার আরও আগ্রহ বাড়বে। সে কারণে আমি এটাকে কিউরিয়াসিটির কথাটা বললাম। আচ্ছা, দ্য ক্যাপিটাল অফ গ্রিস ইজ অ্যাথেন্স। অ্যাথেন্সের রাজধানী হচ্ছে গ্রিসের রাজধানী। অ্যান্ড ইট ইজ নোন ফর ইটস রিচ হিস্ট্রি অ্যান্ড কালচারাল হেরিটেজ। এবং এটি তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। ডু দিস স্টেটমেন্টস গিভ ইউ এন ইনফরমেশন অর মেক ইউ কিউরিয়াস, স্মাইল অর হ্যাপি। এই বিবৃতিগুলো কি তোমাকে কোনো তথ্য দেয় বা কৌতূহলী বা হাসি খুশি বা খুশি করে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো। তোমার কেন এমন মনে হয়? দ্য সেন্টেন্স গিভস মি ইনফরমেশন। বাক্যটি আমাকে তথ্য দেয়। হ্যাঁ, তো এটাও আমি তথ্য হিসেবে পেলাম প্রাচীন গ্রিস সম্পর্কে জানার বিষয়ে। আমার একটা তথ্য হলো, সেটা হচ্ছে এটা আমার জানলাম যে অ্যাথেন্স হচ্ছে সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সারা পৃথিবীতে পরিচিত। ওকে, 4.2.1-এ এখন আমরা দেখব এখানে কী করতে বলেছে আমাদের। Read the following statement in column 1 and in pair groups, match them with their tones. How you feel when reading the sentences in column 2. এখন 1 নম্বর কলামে এবং জোড়ায় বা দলে নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ুন। 2 নম্বর কলামে তাদের স্বরের
বাক্যগুলি পড়ার সময় আপনি কেমন অনুভব করেন তার সাথে মিল করুন। লেটার চেক ইউর আনসার উইথ দ্য পেয়ার অর গ্রুপস নেক্সট টু ইউ। তারপর পাশের জুটি বা দলের সাথে আপনার উত্তরগুলি পরীক্ষা করুন। দুটা কলাম দেওয়া আছে, দেখো এই দুটা কলামের মধ্যে প্রথম যে কলামটা আছে এই কলামে কিছু সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সগুলোর টোনটা পাশে লেখা আছে, সেটাকে আমরা এখন মিলাবো এর সাথে। দ্য প্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই। উজ্জ্বল নীল আকাশে সাদা মেঘগুলো ভাসছিল। তো এটার আনসারটা কোথায় আছে? এর আনসারটা আছে 4 নম্বরে, ডেসক্রিপটিভ। এটা বর্ণনা, জাস্ট বর্ণনা করেছে, সেই কারণে বলা যায় এটা আছে মানে বর্ণনামূলক। হ্যাঁ, এটা আকাশের বর্ণনা দিয়েছে, মেঘের ভেসে যাওয়ার বিষয়টাকে। এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো। প্রতিটি ভুল শেখার এবং বেড়ে ওঠার একটি সুযোগ। এটার আনসারটা পাবো 5 নম্বরে। এটা 5 নম্বর কি আছে? ইন্সপিরেশনাল। ইন্সপিরেশনাল মানে হচ্ছে অনুপ্রেরণামূলক। আসলে তাই, প্রত্যেকটা ভুল থেকে মানুষ শিখে এবং পরে আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে। আই ওয়ান্ডার হোয়াই সাম প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট কালার্ড ফ্লাওয়ার্স। এর আনসারটা 1 নম্বর হতে পারে কিউরিয়াস। আমি ভাবছি কেন কিছু গাছে বিভিন্ন রঙের ফুল থাকে। এটা একটা মানসিক কৌতূহলী করতে পারে, কেন বিভিন্ন গাছের বিভিন্ন রকম পাতা বা ফুল থাকে। জয়নিং এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। কোনো ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপে যোগ দেওয়ার আপনাকে নতুন দক্ষতা বিকাশ করতে এবং বন্ধু তৈরি করতে সহায়তা করতে পারে। আচ্ছা, এটা আনসার পাবো আমরা 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে প্ররোচনামূলক, অর্থাৎ একজনকে খুব ভালো করে পড়ানো হচ্ছে। চলো আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হই, চলো আমরা এই ক্লাবে ভর্তি হই, ওই ক্লাবে ভর্তি হই, তাহলে আমরা এটা জানবো, ওটা শিখবো, ওটা বুঝতে পারবো। এই যে কথাগুলো বারবার বলা হচ্ছে, এটা বলা হচ্ছে তাকে কী করার জন্য? প্ররোচনা দেওয়ার জন্য। তাই এটাকে আনসার হচ্ছে পারসুয়েসিভ। ই নাম্বার আসো, হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি ইট ব্রিংস মি জয় অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স। আমি যখন আমার প্রিয় শখের কথা ভাবি তখন তা আমাকে আনন্দ দেয় এবং শান্ত হতে সাহায্য করে। এর আনসারটা আমরা 2 নম্বরে পাবো। এটা হচ্ছে রিফ্লেকটিভ বা ভাবনামূলক। আচ্ছা, এখন 4.2.2-তে আমরা আসি। নাও লুক এট দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি 4.2.1 অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চনস ইন পেয়ার অর গ্রুপস। লেট আস শেয়ার ইউর আনসার উইথ দ্য ক্লাস। এখন ক্রিয়াকলাপ 4.2.1-এ মিলটি দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি জোড়ায় বা দলে আলোচনা করুন। পরে ক্লাসের সাথে আপনার উত্তরগুলো ভাগ করুন। এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, ডু ইউ এগ্রি? ইফ ইয়েস, হোয়াই? প্রতিটি বিবৃতির নিজস্ব সুর রয়েছে, আপনি কি একমত? যদি হয় তবে কেন? অর্থাৎ প্রত্যেকটা কথারই তো সুর বা একটা স্বর থাকে, তাই না? ধরো তিনি কথাটা কীভাবে বলেছেন, তিনি কথাটা কি খুব সিরিয়াসলি বলছেন, না হালকাভাবে বলছেন, নাকি রেগে বলেছেন, নাকি মজা করে বলেছেন। তো এই প্রত্যেকটা কথারই একটা সুর আছে বা একটা কথার স্বর আছে। তো এটা বলা হচ্ছে কি, আমাদের আশা হচ্ছে ইয়েস আই এগ্রি। অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন দ্য টোন অফ দ্য স্পিকার আর অলসো চেঞ্জেস। হ্যাঁ, আমি একমত, বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী বক্তাদের স্বরও পরিবর্তিত হয়। ডু ইউ থিঙ্ক authors convey their own moods or feelings through their writings? Explain your answer with an example. আপনি কি মনে করেন যে লেখকরা তাদের লেখার মাধ্যমে তাদের নিজস্ব মেজাজ বা অনুভূতি প্রকাশ করেন? একটি উদাহরণ দিয়ে আপনি উত্তরটি ব্যাখ্যা করুন। তো আমাদের আনসার হচ্ছে ইয়েস, আই থিঙ্ক authors convey their own moods or feelings through their writings. আমি মনে করি লেখকরা তাদের লেখার মাধ্যমে তাদের নিজস্ব মেজাজ বা অনুভূতি প্রকাশ করেন। উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টোন অফ এ পোয়েট জাস্ট আফটার রিডিং এ পোয়েম। একটা কবিতা পড়ে আমরা বুঝতে পারি যে ওই লেখার, ওই কবিতার কবির স্বরটা কেমন, উচ্ছ্বসিত, আনন্দের না দুঃখের। তো এটা কবিতা পড়ে বোঝা যাচ্ছে। হোয়েদার হি ইজ হ্যাপি অর স্যাড অর জলি, থিংস কাম আউট ইন রাইটিংস ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি। তিনি সুখী, দুঃখিত বা হাসি খুশি যাই হন না কেন, বিষয়গুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লেখায় প্রকাশিত হয়। সি নাম্বার, হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটি হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য রাইটার্স মুড অর ফিলিংস ইন দ্য স্টেটমেন্ট? কাজটি করার সময় আপনি কিভাবে বিবৃতির মধ্যে লেখকের মেজাজ বা অনুভূতিগুলি শনাক্ত করবেন? এর আনসারটা হচ্ছে টু আইডেন্টিফাই মুড ইন এ পোয়েম আই স্টার্ট বাই এক্সামিনিং মাই ওন
ইমোশনাল রেসপন্স টু দ্য পোয়েম। একটি কবিতায় মেজাজ শনাক্ত করতে আমি কবিতাটির প্রতি আমার নিজের আবেগগত প্রতিক্রিয়া পরীক্ষা করে শুরু করি। Then I examine the various elements present in the poem, including setting, imagery, diction, tone and sound. তারপর আমি কবিতায় উপস্থিত বিভিন্ন উপাদান যেমন পটভূমি, চিত্রাবলী, শব্দভাণ্ডার, স্বর এবং শব্দ পরীক্ষা করি। I analyze how these elements fit together to create writer's mood. লেখকের মেজাজ তৈরি করতে এই উপাদানগুলি কিভাবে একত্রে খাপ খায় তা আমি বিশ্লেষণ করি। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, Have you ever experienced the tone of writer while reading any text or literary work? If yes, describe with an example how you know the writer's tone. আপনি কি কখনো কোনো পাঠ্য বা সাহিত্যকর্ম পড়ার সময় লেখকের স্বর অনুভব করেছেন? যদি হ্যাঁ হয়, তাহলে আপনি কিভাবে লেখকের স্বর জানেন তা একটি উদাহরণ দিয়ে বর্ণনা করুন। আনসার হচ্ছে, Yes, I have experienced the tone of the writer while reading a poem by William Blake. আমি উইলিয়াম ব্লেকের একটা কবিতা পড়ার সময় লেখকের স্বর অনুভব করেছি। দ্য পোয়েম ইজ echoing ring. এটা হচ্ছে একো মানে হচ্ছে প্রতিধ্বনি হওয়া, যে সবুজ প্রতিধ্বনি হয়, এটা হচ্ছে ওই কবিতার মানে যদি আমরা অনুবাদ করি ভাবে। উইলিয়াম ব্লেক একজন কবি, আমরা তার কবিতাটা দেখতে পাচ্ছি। ওকে, দ্য সান ডাজ অ্যারাইজ অ্যান্ড make happy the skies, and the merry bells ring to welcome the spring. The sky lark and thrush, the birds of the bush, sings louder around to the bells' cheerful sound, while our sports shall be seen on the echoing ring. ওকে, সূর্য উদয় হয় এবং আকাশকে আনন্দিত করে, বসন্তকে স্বাগত জানাতে আনন্দের ঘণ্টা বাজছে, আকাশ আলো এবং ঝাঁকুনি গুলমের পাখিরা ঘণ্টার আনন্দময় আওয়াজে চারপাশ আরও জোরে গান গায়, সেখানে আমাদের খেলাধুলা ইকুইং রিনে দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে কবিতা। তো এখানে আমাদেরকে কি বের করতে হবে? ইন দ্য পোয়েম দ্য সান ইজ ইন হ্যাপি স্কাইস হোয়াইল মেরি bells ring and birds offer their own cheerful sounds. এই কবিতায় সূর্য সুখী আকাশে এই শব্দগুলো রয়েছে যখন আনন্দের ঘণ্টা বাজছে এবং পাখি তাদের নিজস্ব প্রফুল্ল শব্দ প্রদান করে। হিয়ার আই গেট জোভিয়াল অ্যান্ড হ্যাপি টোন অফ দ্য পয়েট। এখানে আমি কবির একটি হাসি খুশি স্বর পাই। তো খেয়াল করে দেখো আমি এই কবিতা থেকে কিভাবে তার টোনটা বের করতে পারি। দেখো কবিতার মধ্যে বলা আছে দ্য সান, বলা আছে মেরি বেলস রিং, বার্ডস, হ্যাপি স্কাই, চিয়ারফুল। ওটা কবিতার মধ্যেই কিছু শব্দ থাকবে যেগুলো দিয়ে আমি বুঝতে পারবো এটা হচ্ছে অমুক রকমের, এটা হচ্ছে এই রকমের টোনের মধ্যে পড়ে, অর্থাৎ শব্দ দিয়েই কিন্তু বোঝা যায়। আচ্ছা, 4.3.1-এ আসি। রিড দ্য ফলোইং নোট টু নো হাউ এ টেক্সট রিফ্লেক্টস দ্য অথর্স ফিলিংস, ইমোশনস অ্যান্ড মুডস টুয়ার্ডস এ পার্টিকুলার ক্যারেক্টার অর সিচুয়েশন। একটি পাঠ্য কীভাবে একটি নির্দিষ্ট চরিত্র বা পরিস্থিতির প্রতি লেখকের অনুভূতি, আবেগ এবং মেজাজকে প্রতিফলিত করে তা জানতে নিচের নোটটি পড়ুন। নোট অন টোনালিটি অফ এ টেক্সট। একটি পাঠ্যের স্বরের উপর লেখা। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা পাঠ্যের স্বর বের করতে, সুর বের করতে কী কী জানতে হয়, কী কী বুঝতে হয়, সেটা এখন আমরা দেখবো। এখানে লম্বা একটা মানে দীর্ঘ একটা আলোচনা আছে, এখানে আমরা অনুবাদ দেখে দেখে এটা বোঝার চেষ্টা করব। টোন ইজ এ লিটারেরি ডিভাইস used to reflect the writer's attitude towards character, situation or the subject matter of a text. স্বর হচ্ছে একটি সাহিত্যিক উপাদান যা কোনো চরিত্র, পরিস্থিতি বা কোনো পাঠ্যের বিষয়ের প্রতি লেখকের মনোভাব প্রতিফলিত করতে ব্যবহৃত হয়। It helps to make relationship between the writer and the readers that influence the readers to have particular attitude and feeling toward certain character, situation or text. এটি লেখক বা পাঠকদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি করতে সহায়তা করে যা পাঠকদের একটি নির্দিষ্ট চরিত্র, পরিস্থিতি বা পাঠ্যের প্রতি একটি নির্দিষ্ট মনোভাব এবং অনুভূতি রাখতে প্রভাবিত করে। At the same time, একই সময় it guides the readers not to take any unfair tone of any character or text. একই সময় এটি পাঠকদেরকে কোনো রকমের চরিত্র বা পাঠ্যের প্রতি কোনো অন্যায্য রকমের সুর না দেওয়ার প্রতি নির্দেশনা দেয়। অর্থাৎ লেখাতে এক রকমের টোন আছে, আমি বের করলাম আরেক রকমের টোন, এটা যেন না হয়। It is true that sometimes the tone may reflect the writer's personal attitude or opinion, but it is less about what the writer feels and more about how the writers want the reader to feel.
এটি সত্য যে কখনো কখনো স্বরে লেখকের ব্যক্তিগত অর্থাৎ টোনের মধ্যে লেখকের ব্যক্তিগত মনোভাব বা মতামত প্রতিফলিত হতে পারে, তবে লেখক কী অনুভব করেন সে সম্পর্কে এটি কম, বা সেই লেখক পাঠককে কীভাবে অনুভব করতে চান সে সম্পর্কে আরও বেশি তথ্য দেয়। যেমন তথ্য দেয়। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, একটা লেখা যে লিখলো এটা লেখকের ব্যক্তিগত মতামতটা অবশ্যই আসে। কীভাবে আসে? তুমি যখন কোনো ফেসবুকে একটা লেখা দেখেছো বা কোথাও ইউটিউবে একটা কমেন্ট করতে যাচ্ছ, ওখানে তোমার সম্পূর্ণ মেজাজের উপর নির্ভর করে লেখাটা, তুমি কি রাগী ভাষায় কমেন্ট করছো, নাকি তুমি খুব হাসি খুশিভাবে তাকে সাপোর্ট করার জন্য একটা কমেন্ট লিখছো? তো এটা তোমার ব্যক্তিগত মেজাজ লেখাতে ফুটে উঠতেই পারে, যেটা লেখকের ক্ষেত্রে বা কবির ক্ষেত্রে হতে পারে, তার লেখাতে বা তার কবিতার মধ্যে আসে। কিন্তু এখানে আবার বিষয় আছে, শুধুমাত্র লেখকের উপরে নির্ভর করে না, এখানে আবার একটা বিষয় আছে যে তিনি লেখাটাকে, ক্যারেক্টারটাকে কীভাবে উপস্থাপন করছেন। সমস্ত ক্যারেক্টারকে তো তুমি বিলেন বানাতে পারবেন না, আবার সমস্ত ক্যারেক্টারকে তিনি নায়কও বানাতে পারবেন না। তো এখানে এটা গল্পের প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী তাকে সেটা পরিবর্তন করতে হয়। So to have a better understanding of any text, it is important to understand the tone of a text. তাই যে কোনো পাঠ্য সম্পর্কে আরও ভালো বোঝার জন্য পাঠ্যের স্বর বোঝা গুরুত্বপূর্ণ। The tone of a piece of writing is like the tone of your voice when you speak or your body language around another person. একটি লেখার স্বর হলো কথা বলার সময় আপনার কণ্ঠস্বরের স্বর বা অন্য ব্যক্তির চারপাশে আপনার শারীরিক ভাষার মতো। অর্থাৎ সোজা কথা যে মানুষের শারীরিক বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, যে অনেক মানুষের কথা না বলেও কিন্তু তার টোনটা বোঝায়। তুমি একটা কথা বলছো, কথা বলার সময় সে অন্যদিকে তাকিয়ে আছে, তুমি ভাবতে পারছো, বুঝতে পারছো যে সে তোমার কথা পাত্তা দিচ্ছে না। তো এইটা তার সবসময় যে লেখার মধ্যে টোন ফুটে ওঠে তা না, মানুষের আচরণের মধ্যে টোন ফুটে ওঠে, এটা হয়তো বলা হচ্ছে এখানে। ইফ ইউ ওয়ান্ট টু মেক পিপল লাভ, you may have a light and funny tone of your voice, which must be opposite when you will deliver a piece of serious information. আপনি যদি মানুষকে হাসাতে চান, তবে আপনার কণ্ঠে হালকা এবং মজার স্বর থাকতে পারে, যা যখন গুরুতর তথ্য দেবেন তখন অবশ্যই এর বিপরীত হতে হবে। সো বিফোর টকিং অর রাইটিং ইউ হ্যাভ টু সেট ইউর টোন। তাই কথা বলা বা লেখার আগে আপনাকে আপনার সুর ঠিক করতে হবে। রাইটার্স ইউজ সেভারাল টেকনিক্স টু কনভে টোন, ইনক্লুডিং স্বর প্রকাশের জন্য লেখকরা বেশ কয়েকটি কৌশল ব্যবহার করেন, যার মধ্যে রয়েছে চয়েস অফ ওয়ার্ডস, শব্দের পছন্দ, মানে ভালো শব্দ পছন্দ করা, একটা উপযুক্ত মানসম্মত শব্দ, উপযুক্ত লেখা ব্যবহার করাটাও কিন্তু একটা লেখার টোন বুঝতে সাহায্য করে। আন্ডারস্ট্যান্ডিং টোন ইনভলভস স্পিকিং দ্য রাইট ওয়ার্ডস। স্বর বোঝার সঙ্গে সঠিক শব্দ বাছাই জড়িত। অথর্স চুজ ওয়ার্ডস দ্যাট ফিট দ্য টোন দে ওয়ান্ট। লেখকরা তাদের পছন্দের স্বরের সঙ্গে মানানসই শব্দ বেছে নেন। ফর্মাল রাইটিংস ইউজেস বিগ ওয়ার্ডস হোয়াইল ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল। আনুষ্ঠানিক লেখায় বড় শব্দ ব্যবহার করা হয়, অন্যদিকে অনানুষ্ঠানিক লেখায় নৈমিত্তিক শব্দ ব্যবহার করা হয়। দিস এফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক। বিষয়টি সম্পর্কে পাঠকরা কেমন অনুভব করেন তা প্রভাবিত করে। আচ্ছা, এখানে একটা বিষয় জানা দরকার, আনুষ্ঠানিক লেখা বা ফর্মাল লেখা কোনগুলো? ফর্মাল লেখা যেটা হচ্ছে তুমি দরখাস্ত লিখছো হেড স্যারের কাছে, বা কোনো একটা রচনা লিখেছো এটা স্কুল ম্যাগাজিনে দেওয়ার জন্য, বা যে কোনো একটা লেখা লিখেছো বড়দের কাছে, সেটা অবশ্যই ফর্মাল হবে। আর ইনফর্মাল কোনটা? যেটা তুমি ফ্যামিলির কাছে চিঠি লিখেছো বা কাউকে মেসেজ দিচ্ছ বন্ধুদেরকে, এটা হচ্ছে ইনফর্মাল লেখা। ইংলিশে এটা ইনফর্মাল, বাংলা বলে অনানুষ্ঠানিক। ফর্মালের বাংলা হচ্ছে আনুষ্ঠানিক। ওকে, ভয়েস অফ অথর। দ্য ওয়ে এ রাইটার টক্স ইজ ইম্পর্টেন্ট ফর টোন। একজন লেখক যেভাবে কথা বলেন তা স্বরের জন্য গুরুত্বপূর্ণ। ইটস লাইক দেয়ার পার্সোনালিটি, হাউ দে সি থিংস অ্যান্ড হাউ দে কানেক্ট উইথ রিডার্স। এটা হচ্ছে তাদের ব্যক্তিত্বের মতো, তারা কীভাবে জিনিসগুলো দেখে এবং কীভাবে তারা পাঠকদের সাথে যুক্ত হয়। দে ক্যান সাউন্ড লাইক অ্যান এক্সপার্ট অর এ ফ্রেন্ডলি ফ্রেন্ড। তারা একজন বিশেষজ্ঞ বা বন্ধুত্বপূর্ণ বন্ধুর মতো। ফ্রেন্ডলি ফ্রেন্ড আমরা বলতে খুব ঘনিষ্ঠ বন্ধু, এরকমের মতো একটা লেখা পাঠকের সাথে অনেক কানেক্ট হয়ে যায়। দেখা গেছে
আগে এমনটা ছিল, এখন তো আর বই নেই, সবার হাতে হাতে মোবাইল। আগে যখন অতটা মোবাইল ছিল না, এরকম 8-9 এর বাচ্চাদেরকেও আমরা দেখেছি, তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠানের একটা বই পেলে, গল্প বই পেলে সেটাকে অনেক সময় নিয়ে পড়তো। মানে যত 150-200 পৃষ্ঠার বই পুরোটা শেষ না করে রাতে উঠতে চাইতো না, পুরোটা পড়ে গল্পের মজা নিয়ে উঠতো। তো এটা হচ্ছে তার বইটা একেবারে একদম ফ্রেন্ডের মতো হয়ে যায়। এবং লেখে যে দে কানেক্ট উইথ রিডার্স, এ বলছে না, তারা পাঠককে কানেক্ট করে ফেলে। দে মাইট সাউন্ডস থটফুল অ্যান্ড স্ট্রং, ফানি অর ইভেন এ বিট মিন। দিস মেক্স দ্য টেক্সট ফিল ডিফারেন্ট অ্যান্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার। তারা একজন বিশেষজ্ঞ, বন্ধুত্বপূর্ণ বন্ধুর মতো শোনাতে পারে। এগুলো চিন্তাশীল, দৃঢ়, মজার, এমনকি কিছুটা অর্থহীন মনে হতে পারে। এটি পাঠ্যকে আলাদা করে তোলে এবং এটি আরও ভালোভাবে বুঝতে আমাদেরকে সহায়তা করে। ফিলিংস। ওকে, ফিলিংসটা কেমন? টোনালিটি ক্রিয়েটস ফিলিংস ইন রাইটিং, ফ্রম সিরিয়াস টু ফান। It affects how readers feel. Mood and tone work together to set the emotion of text. স্বর লেখার মধ্যে অনুভূতি তৈরি করে, গুরুতর থেকে মজাদার পর্যন্ত। It affects how readers feel. এটি পাঠকদের অনুভূতির উপর প্রভাব ফেলে। Mood and tone work together to set the emotion of a text. মেজাজ এবং স্বর একটি পাঠ্যের আবেগ নির্ধারণ করতে একসাথে কাজ করে। Tone shows how the writer feels about things, while mood shows how readers feel when reading. স্বর দেখায় যে লেখক জিনিসগুলো সম্পর্কে কেমন অনুভব করেন, অন্যদিকে মেজাজ দেখায় পাঠকরা পড়ার সময় কেমন অনুভব করেন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় টোন এবং মুড বোঝার জন্য। ধরো একটা লেখক যে অনুভূতিটা দিচ্ছেন, লেখকের যে অনুভূতিটা সেটা হচ্ছে টোন, আর পাঠক পড়ে কেমন অনুভব করছে সেটা হচ্ছে মুড। টোন এবং মুডের একটা ডিফারেন্স আছে। টোন ব্রিংস আউট ইমোশনস অ্যান্ড মুড শোস হাউ উই ফিল। যে টোনটা হচ্ছে মানে আমাদের আবেগটাকে বের করে নিয়ে আসে, আর মুড অর্থাৎ মেজাজটা হচ্ছে আমরা কেমন অনুভব করি সেটা দেখায়। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে আসে এখন। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে প্রতীকী ভাষা। ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন ইন অ্যান আনইউজুয়াল অ্যান্ড ইমাজিনেটিভ ম্যানার। এটি অস্বাভাবিক এবং কল্পনা প্রসূত পদ্ধতিতে শব্দ এবং অভিব্যক্তিগুলোর ব্যবহার। সিমিলি অ্যান্ড মেটাফর আর টু গুড এক্সাম্পলস অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। উপমা এবং রূপক হলো রূপক ভাষার দুটি ভালো উদাহরণ। কেমন দেখো, ছেলেটি সিংহের মতো হিংস্র। দ্য বয় ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ লায়ন। এই যে উপমা দেয়া হলো, যখন কোনো উপমা দেয়া হয় কারোর সাথে রূপক করে কথা বলা হয়, এটি হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। যখন বাংলায় আমরা আবার বলি তোমাকে এই কাজটা করার জন্য 1000 বার বলেছি, তো এই যে 1000 বার তো মানুষ বলে না কথা, তো এটাই হচ্ছে উপমা করে কথা বলা, বা এটা হচ্ছে রূপক অর্থে কথা বলা। 1000 বার তো কথা বলো না, কিন্তু তাকে বোঝানোর জন্য বলা হচ্ছে অনেকবার বলছে তোমাকে। তো এ ডিফাইন্ড টোন অ্যালাউস readers to connect with the writers. When you read a literary piece, you may find different tones like cheerful and light-hearted, regretful, humorous, pessimistic, nostalgic, melancholic, joyful and persuasive. আপনি যখন কোনো সাহিত্যকর্ম পড়েন তখন আপনি হয়তো হাসি খুশি এবং হালকা মেজাজের, অনুশোচনাপূর্ণ, হাস্যরসাত্মক, হতাশাবাদী, উদাসীন, বিষণ্ণ, আনন্দময় এবং প্ররোচিত করার মতো বিভিন্ন সুর খুঁজে পেতে পারেন লেখার মধ্যে। Now let's know about the different types of tones that you will usually experience in a text. এখন আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন ধরনের সুর সম্পর্কে যা আপনি সাধারণ একটি পাঠ্যে অনুভব করবেন। ফর্মাল অর ইনফর্মাল টোন, আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক স্বর। এ ফর্মাল টেক্সট টোন ইজ সিরিয়াস, রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল। একটি আনুষ্ঠানিক পাঠ্যে স্বর গুরুতর, সম্মানজনক এবং পেশাদার। ইট শেয়ার্স ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড অবজেক্টিভলি। এটি স্পষ্টভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে তথ্য ভাগ করে নেয়। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রিসিয়াস অ্যান্ড অর্গানাইজড উইদাউট ক্যাজুয়াল ওয়ার্ডস।
আনুষ্ঠানিক ভাষা হচ্ছে সুনির্দিষ্ট এবং সংগঠিত, যেখানে নৈমিত্তিক শব্দ থাকে না। নৈমিত্তিক শব্দ কোনগুলো? ধরো যেটা সাধারণত মানুষ কথা বলার সময় একজন আরেকজনের সাথে বলে থাকে, কিন্তু লেখার ক্ষেত্রে একটু ভালো মানের উপযুক্ত শব্দ ব্যবহার করা। It shows authority and expertise, and the tone can be neutral, informative, persuasive or instructional. এটি কর্তৃত্ব এবং দক্ষতা দেখায় এবং স্বরটি নিরপেক্ষ, তথ্যপূর্ণ এবং প্ররোচনামূলক বা নির্দেশনামূলক হতে পারে। It avoids personal emotion. এটি ব্যক্তিগত আবেগকে এড়িয়ে চলে। কোনটা কিছু বললাম, এটা হচ্ছে মানে ফর্মাল লেখা। ফর্মাল লেখাতে কি থাকে? ইনফরমেটিভ থাকে, তথ্য থাকবে, নিরপেক্ষ থাকবে, প্ররোচনামূলক থাকবে, নির্দেশনামূলক থাকবে। এখানে ব্যক্তিগত আবেগ থাকবে না। কিন্তু দ্য ইনফর্মাল টেক্সট টোন ইজ friendly and relaxed, using everyday words. It aims to connect with readers like in a conversation. প্রতিদিনের শব্দ ব্যবহার করে অনানুষ্ঠানিক পাঠ্যের স্বর বন্ধুত্বপূর্ণ এবং শিথিল রকমের হয়ে থাকে। শিথিল রকমের হয়ে থাকে। আচ্ছা, এর লক্ষ্য হলো কথোপকথনের মতো পাঠকদের সঙ্গে সংযোগ স্থাপন করা। অর্থাৎ ইনফর্মাল একটা টেক্সট হচ্ছে, ধরো গল্প লিখলো একজন মানুষ, এর মধ্যে তো ফর্মাল কিছু নেই, সে এখানে বা একটা মানে নিজের মতো করে কাউকে একটা চিঠি লিখলো, এখানে তার ব্যক্তিগত মেজাজ আসবে, এখানে তার মধ্যে কোনো রকমের কোনো ফর্মালিটির কোনো কিছু থাকবে না। The tone changes based on relationship, context and feelings like humor, empathy and nostalgia. সম্পর্ক, প্রসঙ্গ এবং অনুভূতির উপর ভিত্তি করে স্বর পরিবর্তিত হয়, যেমন হাস্যরস, সহানুভূতি বা নস্টালজিয়া। একজন মানুষের সাথে কথা বলছো, তিনি মজার কথা বললে তোমার কাছেও সেটা হাস্যরস উপরে হতে পারে। সেটা হলো তুমি কোন বয়সের মানুষের সাথে কথা বলছো, বা এমপ্যাথি, সহানুভূতি। তারপর নস্টালজিয়া, অনেকদিন পরে বন্ধুর সাথে দেখা হলো, এই তার সাথে সম্পর্ক হচ্ছে বন্ধু, তাই অনেকদিন পর দেখা হয়েছে, তার সাথে যে মানে অনেক স্মৃতিচারণ করে কথা বলছো, এটাই হচ্ছে নস্টালজিয়া। নস্টালজিয়া মানে স্মৃতিকাতর হওয়া। ইনফর্মাল টোন ইজ ক্লিয়ার অ্যান্ড ফ্যামিলিয়ার বাট লেস স্ট্রিক্ট দেন দ্য ফর্মাল টোন। অনানুষ্ঠানিক স্বর স্পষ্ট এবং পরিচিত, তবে আনুষ্ঠানিক স্বরের চেয়ে কম কঠোর। আচ্ছা, আমরা এখন দেখব নন অ্যাসার্টিভ টোন। নন অ্যাসার্টিভ টোন, নন অ্যাসার্টিভ কাকে বলে? ইফ এ টেক্সট জাস্ট presents fact and does not use any information or words to convince you, that tone is non-assertive. যদি কোনো পাঠ্য কেবল তথ্য উপস্থাপন করে এবং আপনাকে বোঝানোর জন্য কোনো তথ্য বা শব্দ ব্যবহার না করে, তবে সুরটি অপ্রতিরোধ্য। আচ্ছা, এখানে নন অ্যাসার্টিভটাকে আমরা অপ্রতিরোধ্য ডিকশনারি মিনিং যদি নিয়ে আসি, যেমন কেমন দেখে শুধু তথ্য দিচ্ছে, একটা লেখাতে শুধু তথ্য দিচ্ছে, কিন্তু এখানে বোঝানোর জন্য কোনো রকমের সে আর অন্য কোনো সুন্দর ভাষায় কথা বলছে না, জাস্ট যে কথাটা বলা দরকার ঠিক সে একই সেম কথাটা বলছে, কোনো রকমের এখানে অন্য কোনো নতুন শব্দ ব্যবহার করে তাকে মন জোগানোর চেষ্টা করছে না। যেমন সরাসরি বলছে, আই এম সরি ইউ লস্ট ইউর টিকিট, কাইন্ডলি গেট অফ দ্য বাস অ্যান্ড গেট অ্যানাদার ওয়ান। আমি দুঃখিত যে আপনি আপনার টিকিটটা হারিয়ে ফেলেছেন, এখন দয়া করে বাস থেকে নামুন এবং অন্য একটা টিকিট নিন। এটি একটি অদৃঢ় স্বরের উদাহরণ। এটা হচ্ছে নন অ্যাসার্টিভ টোন। নন অ্যাসার্টিভ টোন মানে হচ্ছে অদৃঢ় স্বর আর কি। মানে খেয়াল করে দেখো যে বলা হচ্ছে যে টিকিট হারিয়ে গেছে, এখন বাস থেকে নামে একটা টিকিট কেটে নিয়ে আসেন। হ্যাঁ, জাস্ট একটা ফ্যাক্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানে কাউকে একদম সুন্দরভাবে বলা, আপনি যে টিকিট হারিয়ে ফেলছেন, যাই হোক টাকা দিয়ে টিকিটটা কিনছিলেন, আচ্ছা ঠিক আছে বসেন সিটের মধ্যে, এটা এইভাবে বলছে না, বলছে আর একটা টিকিট কিনে নিয়ে আসেন। এটা হচ্ছে নন অ্যাসার্টিভ টোন। আর অ্যাসার্টিভ টোনটা কোনটা? ঘোষণামূলক। ইফ দেয়ার ইজ নো সাইন অফ অ্যাঙ্গার অ্যান্ড দ্য এক্সপ্রেশন ইজ কাম অ্যান্ড পিসফুল, ইট মিনস দ্য টোন ইজ অ্যাসার্টিভ। যদি রাগের কোনো চিহ্ন না থাকে, অভিব্যক্তিটি শান্ত এবং শান্তিপূর্ণ হয়, তবে এর অর্থ হলো স্বরটি দৃঢ়। আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি, আই উইল থ্যাংক ইউ ফর ইউর ম্যানার, হিয়ার দ্য টোন ইজ অ্যাসার্টিভ। আপনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন তা আমার খুব ভালো লেগেছে, আপনার আচার আচরণের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাবো। এখানে সুরটি দৃঢ়, অর্থাৎ একটু ঘোষণামূলক বা একটু সুন্দর করে কথা বলা,
একজনকে খুশি করে কথা বলা। নন অ্যাসার্টিভ টোনে দেখলাম যে টিকিট হারাই বলছেন, গাড়ি থেকে নাম আরেকটা নিয়ে আসেন, এটি হচ্ছে নন অ্যাসার্টিভ। কাউকে মানে খুশি করে কথা বলা নাই ওখানে। কিন্তু অ্যাসার্টিভ টোনে খুশি করে কথা বলা, আপনি আমার সাথে যেভাবে কথা বলছেন খুব খুশি হলাম, আমি আপনাকে ধন্যবাদ দিব আপনার আচরণের জন্য। তো এইখানে এটা হচ্ছে অ্যাসার্টিভ এবং নন অ্যাসার্টিভ টোনের মানে পার্থক্য বলা যায় এটাকে। অ্যাগ্রেসিভ টোন কোনটা? ইফ ইউ টেক্সট অ্যাটাক্স অ্যানাদার পারসন using words or showing anger, the tone is aggressive. You are a terrible liar is an example of an aggressive tone. আবার যদি কোনো লেখার শব্দ ব্যবহার করে এবং রাগ দেখিয়ে অন্য ব্যক্তি আক্রমণ করে, তবে শুরুটি আক্রমণাত্মক হয়। যেমন আপনি একজন ভয়ানক মিথ্যাবাদী, এই ধরনের কথা বলা হলে আক্রমণাত্মক স্বরের একটি উদাহরণ। অর্থাৎ কথার মধ্যেই তার টোনটা বোঝা যাচ্ছে যে তিনি কি বলতে চাচ্ছেন। টোন অফ ট্রায়াম্ফ, বিজয়ের স্বর। ইফ দ্য রাইটিং শোস হাউ দ্য মেইন ক্যারেক্টার ওভারকামস ডিফিকাল্টিস টু অ্যাচিভ সাকসেস, দেন দ্য টোন ইজ ট্রায়াম্ফ। যদি লেখাটি দেখায় যে কীভাবে প্রধান চরিত্রটি সাফল্য অর্জনের জন্য অসুবিধাগুলো অতিক্রম করে, তবে সুরটি বিজয়ী সুর হয়, বিজয়ী সুর হয়। যেমন একটা জিনিস খেয়াল করে দেখো, সিনেমার নায়ক একদম সিনেমা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো বাধা কাটিয়ে অনেক প্রবলেম ফেস করে যখন শেষ পর্যন্ত মানে পৌঁছে যেতে পারে মানে পজিটিভলি এবং খুব ভালোভাবে, এটাই হচ্ছে বিজয়ের স্বর। হ্যাঁ, টোন অফ ট্রায়াম্পেন্ট। কাম অ্যান্ড থটফুল টোন। কাম অ্যান্ড থটফুল টোন কোনটা? The writer's tone is calm and thoughtful when he or she invites readers to explore the characters' feelings and thoughts. শান্ত এবং চিন্তাশীল স্বর কোনটা? লেখকের স্বর শান্ত এবং চিন্তাশীল হয় যখন সে পাঠকদের শরীরের অনুভূতি এবং চিন্তাভাবনা অন্বেষণ করতে আমন্ত্রণ জানায়। অর্থাৎ একটা লেখার মধ্যে ক্যারেক্টারগুলো এক এক রকম, তো ওই ক্যারেক্টারগুলোর সম্পর্কে পাঠক কী ভাবছে, এই ধরনের একটা যখন স্কোপ থাকে, সেটাই হচ্ছে শান্ত এবং চিন্তাশীল স্বর। একটা পাঠকের উপর ছেড়ে দিছে আর কি। বিটার টোন বা তিক্ত স্বরটা কি? দ্য টোন ইজ ইন দ্য টেক্সট ইজ বিটার হোয়েন দ্য রাইটার শোস হাউ দ্য ক্যারেক্টার ইজ আপসেট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্যাট ওয়ার্ড। তিক্ত স্বর কোনটা? লেখার স্বর তিক্ত হয় যখন লেখক দেখান যে চরিত্রটি কীভাবে বিশ্বের প্রতি বিরক্ত এবং হতাশ। মানে কিছু ক্যারেক্টার আছে, কিছু মানুষ আছে ব্যক্তি জীবনে এমন দেখবা যে পুরা দিন দুনিয়ার প্রতি বিরক্ত, পুরা সারা দুনিয়ার প্রতি যা কিছু দেখে খালি বিরক্ত হয়, শুধু বিরক্ত হয়, রাগ হয়। এইটা হচ্ছে বিটার টোন, তিক্ত স্বর। টোন অফ অ্যামেজমেন্ট। অ্যাগেন দ্য রাইটিং ক্যারিজ এ টোন অফ অ্যামেজমেন্ট অ্যাজ ক্যারেক্টার্স ডিসকভার দ্য ম্যাজিক অফ হিডেন প্লেস। আবার লেখাটি বিস্ময়ের স্বর বহন করে কারণ চরিত্রগুলি একটি লুকানো জায়গার জাদু ব্যবসা করছে। দেখো, কোনো লেখাতে যদি অ্যাডভেঞ্চার যে লেখাগুলো, সেবা প্রকাশনের বইগুলো আছে বা অন্য যে অ্যাডভেঞ্চারাস যে ইয়েগুলো, একটা ছেলে বা একদল ছেলে মেয়েরা তারা একটা নতুন জায়গায় গেছে, সেখানে গিয়ে অনেক রকমের জিনিস থেকে অনেক কিছু খুঁজে বের করে খুব আশ্চর্য হয়েছে, এটা হচ্ছে টোন অফ অ্যামেজমেন্ট, বিস্ময়ের স্বর। এক্সাইটেড টোন কোনটা? দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড ইফ হি অর শি শোস ক্যারেক্টার্স স্টার্টিং অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি উইথ আননোন চ্যালেঞ্জেস। এটাও অনেকটা ওই যে টোন অফ অ্যামেজমেন্টের মতো। লেখকের স্বর উত্তেজিত হয় যদি তিনি চরিত্রগুলিকে অজানা চ্যালেঞ্জ নিয়ে একটি দুঃসাহসিক যাত্রা শুরু করতে দেখান। ইন শর্ট, সংক্ষেপে, দ্য টোন অফ এ টেক্সট মে বি অফ ভেরিয়াস কাইন্ডস অ্যান্ড ইট মোস্টলি ডিপেন্ডস অন দ্য ওয়ার্ড চয়েস অফ রাইটার অ্যান্ড হাউ দ্য রিডার পারসিভস ইটস। সংক্ষেপে, একটি পাঠ্যের স্বর বিভিন্ন ধরনের হতে পারে এবং এটি বেশিরভাগ লেখকের শব্দ পছন্দ এবং পাঠক কীভাবে এটি উপলব্ধি করে তার উপর নির্ভর করে। আচ্ছা, 4.3.2-তে আসি আমরা এখন। এখানে কি করতে বলছে আমাদেরকে? রিড দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য লেফট কলাম অ্যান্ড রেসপেক্টিভ টোনস ইন দ্য মিডল কলাম। বাম কলামে প্রদত্ত বাক্যগুলি এবং মাঝের কলামে সংশ্লিষ্ট স্বরগুলো পড়ুন। Now, in pair or groups, discuss and write in the next column how the statement gives the exact tone stated in the mid column. পরবর্তী কলামে লিখুন কিভাবে বিবৃতিটির মধ্য কলামে বর্ণিত সঠিক স্বরটি দেয়। অর্থাৎ প্রথমে যে কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো, প্রথমে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং শেষে
এরপরে টোন দেয়া আছে, আমাদেরকে বলতে হবে ওই মানে কেন সেটা ওই টোনের মধ্যেই পড়ে, এটা ব্যাখ্যা করে বলতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, এটা এখানে লিখে দেওয়া হয়েছে। দেখি প্রথমটা, জয়েনিং এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। কোনো ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপে যোগ দেওয়া আপনাকে নতুন দক্ষতা বিকাশ করতে এবং বন্ধু তৈরি করতে সহায়তা করতে পারে। তো এটা কিন্তু কী ধরনের টোন? এটা হচ্ছে অনুপ্রেরণামূলক টোন। তো অনুপ্রেরণামূলক বা ইংলিশে বলে পারসুয়েসিভ টোন। তো এটা কেন পারসুয়েসিভ ব্যাখ্যা দিতে হবে। Here the writer inspires the reader to join a club or extracurricular activities and it explains the benefits of joining a club or extracurricular activities. এখানে লেখক পাঠককে কোনো ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপে যোগ দিতে অনুপ্রাণিত করেন এবং এটি কোনো ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপে যোগদানের সুবিধাগুলো ব্যাখ্যা করে। কি কি সুবিধা আছে এখানে, ক্লাবে জয়েন করলে কী সুবিধা পাওয়া যায় সেটা বলে দেয়। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা দেখো, প্লিজ এনশিওর দ্যাট ইউর অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড অন টাইম। অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার কাজগুলো সময়মতো জমা দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট দিচ্ছে স্কুল থেকে, সেটা সময়মতো জমা দেওয়া হয়েছে কিনা সেটা বলা হচ্ছে। এটা কী ধরনের টোন? এটা হচ্ছে ফর্মাল, যেহেতু প্লিজ কথাটা বলছে এটা হচ্ছে টোন। কেন ফর্মাল? ইন দিস সেন্টেন্স উই সি অ্যান ইনস্ট্রাকশন ইজ সিম্পলি গিভেন টু সাবমিট এ পেপার টাইমলি। একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেটা সময় মতো, যেটা স্কুল থেকে বলা হয়ে থাকে, প্রতিষ্ঠান থেকে বলা হয়ে থাকে। তো অবশ্যই প্রতিষ্ঠান যখন শিক্ষার্থীদের সাথে, শিক্ষকদের সাথে, কর্মচারীদের সাথে কথা বলে সেটা ফর্মালি কথা বলে। গেজ হোয়াট আই গট অ্যান A+ ইন এসএসসি। ধারণা করতে পারো আমি এসএসসিতে A+ পেয়েছি। আচ্ছা, তো এটা এক্স্যাক্টলি কী ধরনের টোন? এটা হচ্ছে ইনফর্মাল টোন। এটা ইনফর্মাল টোন কেন বলা হচ্ছে? যে কোনো একজন বন্ধুর সাথে কথা বলছে, সে কারণে এটা অনানুষ্ঠানিক বা ইনফর্মাল টোন। দ্য লাইন ইজ এ পার্ট অফ ইনফর্মাল কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অর সিবলিংস। দুইটা ভাই বোনের মধ্যে অথবা দুই বন্ধুর মধ্যে যেহেতু আলোচনা হচ্ছে, সে কারণে এটাকে আমরা বলতে পারি এটা ইনফর্মাল কনভারসেশন বা ইনফর্মাল টোন। আই উইল নেভার ফরগেট দ্য ডে আই ওয়েন্ট অন এ থ্রিলিং রোলার কোস্টার রাইড অ্যাট দ্য অ্যামিউজমেন্ট পার্ক। বিনোদন পার্কের রোমাঞ্চকর রোলার কোস্টার রাইডে যাওয়ার দিনটা আমি কখনোই ভুলবো না। এই টোনটা কেমন? এই টোনটা হচ্ছে ন্যারেটিভ বা বর্ণনামূলক। তো এটাকে আমরা কীভাবে বুঝতে পারি এটা বর্ণনামূলক? দ্য রাইটার শেয়ারস হিজ এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং এ রাইড অন রোলার কোস্টার। এখানে লেখক রোলার কোস্টারে চড়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, শেয়ার করেছেন সবার সাথে। হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি ইট ব্রিংস মি জয় অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স। আমি যখন আমার প্রিয় শখের কথা ভাবি তখন তা আমাকে আনন্দ দেয় এবং শান্ত হতে সাহায্য করে। তো এটা কী ধরনের টোন? এটা হচ্ছে রিফ্লেকটিভ টোন বা ভাবনামূলক টোন। তো এই লেখাতে রিফ্লেকটিভ কেন হলো? ইন দ্য সেন্টেন্স সামওয়ান সেজ হাউ হিজ অর হার থিঙ্কিং গিভস হিম অর হার জয়। এই বাক্যে কেউ একজন বলে যে কীভাবে তার চিন্তাভাবনা তাকে আনন্দ দেয়। তো এই জন্য এটা হচ্ছে ভাবনামূলক বা রিফ্লেকটিভ। ওকে, অন মাই বার্থডে দ্য হার্ট ওয়ার্মিং সারপ্রাইজেস ফ্রম মাই ফ্রেন্ডস মেড মি ফিল গ্রেটফুল অ্যান্ড লাভড। আমার জন্মদিনে আমার বন্ধুদের কাছ থেকে হৃদয়গ্রাহী বিস্ময় আমাকে কৃতজ্ঞ এবং ভালোবাসাবোধ তৈরি করেছিল, আমাকে ভালোবাসাবোধ দিয়েছিল। ওকে, করেছিল কেটে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে টোনটা কি? এখানে যেহেতু একজন মানুষ তার জন্মদিনের কথা বলছে, তাই এটা তার ইমোশনাল, তার আবেগগত টোন আছে এখানে। এটা কেন আবেগগত? সামওয়ান ইজ টেলিং হাউ হি অর শি ইজ ওভারওয়েলমড অ্যাট দ্য সারপ্রাইজ গিভেন বাই দ্য প্যারেন্টস অন হিজ অর হার বার্থডে। কেউ একজন বলছেন যে তার বন্ধুরা যে চমক দেয় তাতে সে কীভাবে অভিভূত হয় সেটা। Should students be allowed to have cell phones in school? There are a strong argument both for and against this issue. শিক্ষার্থীদের কি স্কুলে মোবাইল ফোন রাখার অনুমতি দেওয়া উচিত? এই বিষয়টির পক্ষে ও বিপক্ষে উভয় পক্ষেই জোরালো যুক্তি রয়েছে। তো এটা আসলে কী ধরনের টোন দেয়? এটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টোন দেয়। আচ্ছা, কেন কন্ট্রোভার্সিয়াল টোন দেয়? উই ক্যান সি
an argument about using mobile phone by students, it is always disputable. আমরা শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করার একটা যুক্তি দেখতে পাচ্ছি, এটি সবসময় বিতর্কিত, এটা কন্ট্রোভার্সিয়াল টোন। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি, আই ডোন্ট থিঙ্ক দ্য ওয়েদার উইল ক্লিয়ার আপ ফর আওয়ার আউটডোর ফিল্ড ট্রিপ স্টাডি ট্যুর, ইটস বিন রেইনিং অল উইক। আমি মনে করি না যে আমাদের বহিরঙ্গন মাঠ ভ্রমণ বা অধ্যয়ন সফরের জন্য স্টাডি ট্যুরকে আমরা স্টাডি ট্যুর বলতে পারি অথবা অধ্যয়ন সফরও বলা যায়, জন্য আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, সারা সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তো একজন ছাত্র যে বাইরে ওদের যে স্টাডি ট্যুর আছে সেটা যাওয়ার বিষয়ে সে খুব বেশি হতাশা প্রকাশ করছে বা ডাউট প্রকাশ করছে, তাই এটাকে আমরা বলতে পারি পেসিমিস্টিক। আচ্ছা, তো হিয়ার এ স্টুডেন্ট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড দ্য ওয়েদার হিয়ার অ্যাজ হি অর শি ইজ ডাউটফুল অ্যাবাউট স্টাডি ট্যুর। এখানে একজন ছাত্র আবহাওয়া দেখে খুব হতাশ হয়, কারণ তারা স্টাডি ট্যুর নিয়ে সন্দিহান। I won't tolerate anyone disrespecting me or my friends. Go away. কেউ আমাকে বা আমার বন্ধুদেরকে অসম্মান করলে আমি সহ্য করব না, চলে যান এখান থেকে। তো এটাকে কোন টোনে বলা যাবে? আগ্রাসী টোন বা অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে আগ্রাসী। আচ্ছা, এখন এটার ইয়েটা কি? ইন দিস সেন্টেন্স সামওয়ান ইজ শোয়িং অ্যারোগ্যান্স টু ডিসরেসপেক্ট ডাইরেক্টেড টু হিম অর হার। এই বাক্যে কেউ তার প্রতি অসম্মান করার জন্য উদ্যত দেখাচ্ছে, মানে তাকে অসম্মান করানোর জন্য তাকে উদ্যত দেখাচ্ছে, সে কারণে এটা অ্যাগ্রেসিভ। হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক? আই এম রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দ্য টেকনোলজি বিহাইন্ড ইট। ইন্টারনেট কীভাবে কাজ করে, আমি এর পিছনের প্রযুক্তি সম্পর্কে সত্যি কৌতূহলী। তো যেহেতু কৌতূহলী, এটা টোনটা হচ্ছে কিউরিয়াস টোন বা কৌতূহলী টোন। দ্য স্পিকার ইজ শোয়িং কিউরিয়াসিটি টু শো ফার্দার অ্যাবাউট ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি। এখানে বক্তা ইন্টারনেট এবং প্রযুক্তি সম্পর্কে আরও কৌতূহল দেখাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা শেষ দিকে চলে আসলাম। যদি ক্লাসটা কারো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলবো, আর কারো কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।